দেখো, আমি প্রত্যেক সভাসদকেই বলছি, তোমাদের উপর আস্থা রেখে আমি আমার এই গোটা রাজ্য সামলানোর দায়িত্ব নিয়েছি। তাই তোমরা যে যা দায়িত্ব যথাযথভাবে পালন না করলে কিভাবে হবে? মহারাজ, আমরা সবাই তো আমাদের উপরে অর্পিত কর্তব্য যথাযথভাবেই পালন করি। শুনলাম এবারে গ্রামের ফসল খুব একটা ভালো পরিমাণে বিক্রি হয়। হবে কি করে মহারাজ? চাষিরা তো ঠিক করে আমার নতুন কীটনাশক সারের ব্যবহারটাই শেখেনি, তাই প্রচুর ফসল পোকায় ধরেছে। সে কেন? শুনেছি যার উপরে এই কাজের ভার আরোপিত ছিল সেই কর্তব্যপরায়ণ কর্মঠ মানুষটি নিজে না গিয়ে তার দুই সাগরেদ ওই বটা ঘটাকে পাঠিয়েছিল চাষিদের শিক্ষা দিতে। সে কি মন্ত্রী, তুমি এই কাজটা কিভাবে করলে? নিজে না গিয়ে? মহারাজ, মহারাজ বিশ্বাস করুন, এরা মিথ্যে বলছে। আমি নিজে গিয়েছিলাম। আসলে আসলে চাষিরা কিচ্ছু বোঝে না, ঠিক করে শুনতেই চায় না কিছু। মহারাজ, আমার কাছে প্রমাণ আছে কে সত্যি বলছে আর কে মিথ্যে। মহারাজ, বাইরের গ্রামের অনেকজন চাষি এসে জড়ো হয়েছে, তারা আপনার সাথে দেখা করতে চাইছে। ও বাবা, গোপাল, কি এমন হলো যে এতজন মিলে আমার সাথে কথা বলতে আসছে? চলুন সবাই মিলে গিয়ে দেখি তারা কি বলতে চায়। হে আমাদের প্রিয় সকল চাষি ভাইয়েরা, মহারাজ আজকে তোমাদের সকলের কথা শুনতে এখানে হাজির হয়েছেন। তাই আমি সকলকে এই মুহূর্তে অনুরোধ করব যে তোমরা তোমাদের কথা ধীরে সুস্থে মহারাজকে বলো। মহারাজ, এই বছরে ক্ষেতের ফসল খুব একটা ভালো বিক্রি হয়নি মহারাজ, তাই গোটা গ্রাম আমরা খুবই অর্থাভাবে ভুগছি। কত ফসল নষ্ট হয়ে গেছে। দুবেলা খেতে পর্যন্ত পারি না মহারাজ। আমি বা কিভাবে সাহায্য করব বলো? কারণ আমার রাজকোষাগারই তো চলে তোমাদের করের সাহায্যে। আমি তো আর অসময়ে অন্যান্য রাজ্যের রাজাদের মতো অনৈতিকভাবে কর আদায় করি না। আপনি মুখ ফিরিয়ে নিলে মরে যাব মহারাজ। ভাইরা, তোমরা আমাদের 2 দিন দাও, আমরা দেখছি কি সুরাহা করা যায়। বেশ বেশ। গোপাল, আমরা তাহলে চাষিদের জন্য কি ব্যবস্থা নিতে পারি? দেখুন মহারাজ, আমাদের এখন গোটা রাজ্যে যারা আর্থিক অভাবে ভুগছে তাদের সকলকে মোহর দিয়ে সাহায্য করার মতো সাধ্য নেই। একদমই তাই। সেক্ষেত্রে গোটা রাজ্যের কথা ভেবেই আমরা মোটামুটি দিন 3 জন্য চাল ডাল দিতে পারি। তা হতে পারে। শস্যাগারে মজুত রাখা চাল ডাল যা আছে তাতে গোটা রাজ্যের লোকজন এলেও 3 দিনের মতো জোগান হয়ে যাবে। কিন্তু বাকি দিনগুলো, মানে ওদের তো অভাবটা কাটাতে কিছু একটা ব্যবস্থা করতে হবে। মহারাজ, ভাবছি ওদের অভাব কাটানোর জন্যে একটা অতিরিক্ত আয়ের ব্যবস্থা করাই শ্রেয়। কিভাবে করবে সেটা? একটা মেলার আয়োজন করে কিছুদিন মেলাটা চলবে, আর সেই মেলায় দোকান দিলেই তাদের কিছু আয় হবে। তারপর আমি নিজে গিয়ে তাদের আমার আবিষ্কার করা নতুন কীটনাশক ব্যবহার করা শিখিয়ে আসবো। বাহ বাহ, সাধু সাধু। তাহলে কি সব জায়গায় আমি প্রচার করে দেব? না মহারাজ, আগে চাল ডাল বিতরণ শুরু হোক, তারপর। বলছি কি, ঘরে চাল শেষ হয়ে আসছে, চাল আনতে হবে। মেরে কেটে আর 1 দিন মতো হবে হয়তো। হ্যাঁ, সে তো আনতেই হবে। তাহলে বাজারে যাবে যখন, তখনই নিয়ে এসো। না না, রাজপ্রাসাদ থেকে নিয়ে আসবো। মানে রাজপ্রাসাদে কি আজকাল বাজার বসছে নাকি? আর 2 দিন বাদেই মহারাজ রাজ্যবাসীর উদ্দেশ্যে চাল ডাল বিতরণ করবেন, তো সেই সুযোগটাই কাজে লাগাবো আর কি। তাহলে একটা কাজ করা যেতে পারে। বটা ঘটা একবার নিচে নাকি বেশ কিছু পরিমাণ চাল ডাল নিয়ে এলো, তারপরে দুজনে দুবার করে ছদ্মবেশ ধরে 3 দিন পর চাল ডাল নিয়ে এলে আমাদের ঘরের জন্য কিছুটা রেখে বটা ঘরটাকে কিছুটা দিয়ে তারপর বাকিটা তো আমি বলছি, আর বাকিটা শহরে বিক্রি করে দিতে বলছো তো? একদমই তাই। তুমি পুরো একদম আমার মনের মতো গো গিন্নি, একদম মনের মতো। ইনি
খুব ভালো রেঁধেছো আজ। আমার মেয়ে তো বরাবর ভালোই রাঁধে বাবা, না হলে তোমার কি আর অমন গতর হতো বলো? হ্যাঁ মা, তা ঠিক। ভাগ্যিস আপনি আপনার হাড়গিলে ছেলেটাকেও আমার বাড়িতে এনেছিলেন। কমাসেই দেখুন আমার গিন্নির হাতের কামালে সেও কেমন নাদুস নুদুস হয়ে উঠেছে। বলছি কি বাবা জীবন, কালকে বাজার থেকে একটু বড় দেখে 5টা মাছের মাথা এনো তো। কি 5খানা মাছের মাথা? বাবা, জামাইবাবু একটুখানি মাছের মাথা আনতে বলা হয়েছে বলে আপনি এমন করছেন? হ্যাঁ করছি, নিজে রোজগার করে খাও বুঝলে। সামনেই মেলা বসছে এখানে, তো সেখানে দোকান দাও, রোজগার করো, তারপর যা খুশি খাও। মেলা বসছে? আরে বাহ, আচ্ছা দেখি দেখি কিছু ফন্দি ফিকির করা যায় কিনা। তাহলে তোদের মাথায় ঢুকলো তো প্রথম দিন ছদ্মবেশ ছাড়াই গিয়ে চাল ডাল নিবি, তারপরে 2টো দিন 2 ধরনের ছদ্মবেশে তোদের দুজনকে যেতে হবে। হ্যাঁ, খুব কঠিন কাজ নয়, হয়ে যাবে। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই আসবো? এ কি তুমি এখন কি ব্যাপার? আগে একটাই মতলবের কথা বলতে এসেছি আর কি। কি মতলব শুনি? এই জামাইবাবুর কাছে শুনলাম গ্রামে নাকি মেলা বসছে। হ্যাঁ, তাতে তোমার কি? বলছি কি ওই মেলার দায়িত্বটা কার হাতে রয়েছে? কেন আমার হাতে রয়েছে? 2 দিন পর মেলাতে দোকান দিতে বলার জন্য আমি নিজে সকল গ্রামবাসীর কাছে যাব। হ্যাঁ, তাহলে তো ভালোই হলো। শুনুন, বলছিলাম কি ওই মেলাতে যারা যারা দোকান দেবে বলে কথা দেবে, ওই তাদের কাছ থেকে না ওই 50টা মোহর নিয়ে আমরা যদি বলি যে ঢালাও খদ্দের এনে দেবো, তাহলে কেমন হবে? হ্যাঁ, মানে মিথ্যে বলে 50টা মোহর নিজেদের জিম্মায় বিনা পরিশ্রমেই আনার কথা বলছো, তাই তো? আরে বাবা হ্যাঁ, কারণ এখন যা পরিস্থিতি, তাতে এমনি আমরা যা বলবো ওরা তাই শুনবে। বুঝলাম। আমরা যদি 20 জনের কাছ থেকেও ছলচাতুরি করে 50টা করে মোহর জোগাড় করি, তাহলে তো বিশাল ব্যাপার। আর এমনিতেই শুনলাম গ্রামে প্রায় বছর 3 পরে মেলা বসছে, সুতরাং ওই লোকজন ভালোই হবে। হ্যাঁ, আর ওরা ভাববে আমাদের সাথে চুক্তির ফলে ভিড়টা হচ্ছে, তাই তো? একদম তাই। দেখেছেন কি সুন্দর বুঝে গেলেন। তবে ওই শুধু লিখিত পরিত ভাবে এই ব্যাপারটা ওই গোপনে রাখার জন্য একটা বন্দোবস্ত করে ফেলতে হবে। হ্যাঁ, হুমকি দিলেও কাজ হবে। বলবো যে এই ব্যাপারটার কথা প্রকাশ্যে আসলেই দোকান পুড়িয়ে দেওয়া হবে। কি জবরদস্ত পরিকল্পনা! আমাদের তাহলে এখন কত কাজ, কত মোহর! না রে হতভাগা, তোরা শুধু চাল ডাল বাগিয়ে আনতেই যাবি। দেখে দেখে শেখ। গোপালের শ্যালক আমার সাথে কয়েক মাস মিশেই কেমন পাক্কা বদমাশ হয়ে উঠেছে। গোপাল, বিজ্ঞানী আর সেনাপতি, তোমরা তাহলে বাকি লোকজনদের নিয়ে এই 3 দিন চাল ডাল জোগানের ব্যাপারটা সামলে দেবে, কি তাই তো? আগে হ্যাঁ মহারাজ। চিন্তা করবেন না মহারাজ। মহারাজ, আমরা সব সামলে নেব, সব সামলে নেব। তাহলে মন্ত্রী, এই 3 দিনের মধ্যেই তুমি কোনো একদিন রাজ্যের সব গ্রামে গিয়ে মেলার কথাটা প্রচার করে দিও, আর সব গ্রামবাসীদেরই কিন্তু মেলায় দোকান দেওয়ার জন্য উৎসাহ দিও। মহারাজ, আমি ভাবছি শুধু এই রাজ্যে নয়, ভিন রাজ্যেও মেলার কথাটা গিয়ে প্রচার করে আসবো। ভালো কথা। তাহলে তোমরা 20 জন একদম নিশ্চিত ভাবে দোকান দিচ্ছ তো? হ্যাঁ মন্ত্রী মশাই। ওই সবাই তাহলে গুনে গুনে 50টা করে মোহর দিয়ে দাও। আমাদের এই অভাবের সময় 50টাই নেবেন? বলছি আমাদের দোকানে খদ্দের আসবে তো? আচ্ছা, তোমাদেরকে কি বলেছি? হ্যাঁ, কি বলেছি? এই যেমন 50 মোহর তোমরা দিচ্ছ, তার বদলে আমরা তোমাদের দোকানে খদ্দেরে এমন ভরিয়ে দেব যে ভিড় সামলে উঠতে পারবে না, বুঝলে? হ্যাঁ,
এত মুনাফা হবে যে হিসেব করতে গিয়েই নাজেহাল হয়ে যাবে। তবে হ্যাঁ, মনে রেখো, এই ব্যাপারটা যদি কেউ বাইরে সবার সামনে এনেছো তো তাহলে কিন্তু ঘোর বিপদ। হ্যাঁ, পুরো দোকানটাই না আগুনে জ্বলে ফুস হয়ে যাবে। হ্যাঁ, এই তাহলে তোমরা এই চুক্তিতে রাজি তো? রাজি না হয়ে আর উপায় বাকি, গোটা রাজ্যে সকল চাষিদের ভিতরে সব থেকে অভাবে ভুগছি আমরা এই 20 জনই। সেই জন্যেই তো আমি তোমাদের জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছি। মনে রেখো, হ্যাঁ, মন্ত্রী মশাই যেমন কাজের তেমনই দরদি। হ্যাঁ, উনি যা বলেছেন ঠিক তেমনই হবে, আশ্বাস রাখো। কি ব্যাপার বলো তো গোপাল, আজকে মেলার শেষ দিন, অথচ যাদের অভাবের কথা ভেবে এই মেলার আয়োজন করলাম তাদের মুখেই তো কোনো হাসি নেই। কেন? এমনকি দেখা পর্যন্ত করতে এলো না। মেলাতে তো সব দোকানই চুটিয়ে বিক্রি হয়েছে। হ্যাঁ, তা তো হবেই মহারাজ, কারণ বহু বাইরের রাজ্যের লোকও তো এসেছে। হে গোপাল, ও মহারাজও আছেন, ভালোই হয়েছে। আসলে একটা কথা বলতে এলাম। বলো বলো বলো। মেলার পিছন দিকে দেখলাম মন্ত্রীমশাই আর শ্যালক বাবু যারা সেদিন রাজপ্রাসাদে এসেছিলেন তাদের মধ্যে একজনকে দাঁড় করিয়ে খুব বকছে। মনে হচ্ছে এই মেলার পিছনে কোনো গুপ্ত রহস্য আছে মহারাজ। গোপাল, একটু খোঁজ খবর নাও, দেখো তো ব্যাপারখানা কি। শ্যালক বাবু আর মন্ত্রীমশাই দুজন যখন এক হয়েছে, ব্যাপারখানা কি তা খোঁজ তো নিয়ে দেখতেই হবে। এই ন্যাপলা গুলটে, তোদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করতে হবে বলে ডেকেছি, বুঝলি? কি কাজ বলো? মন্ত্রীর বাড়িতে হাড়ি পাতা নাকি দাদু? একদমই তাই। মেলার দোকানীদের মুখে হাসি নেই, উপরন্তু দেখা গেছে সে আর আমার শ্যালক মিলে একজন দোকানদারকে বকুনি দিচ্ছে। তাছাড়া এই রাত্রেও আমার শ্যালক এখনো বাড়ি ফেরেনি। তার মানে সে মন্ত্রীর সাথে এক হয়ে কিছু একটা করছে। এবারে কি করছে তা আমরা জেনে আসছি দাদু, তুমি কিচ্ছু ভেবো না তো। যা যা যা, তাড়াতাড়ি যা। তাহলে তুমি নিশ্চিত যে এই 995টা মোহর এখন নেবে না? আরে না না, বললাম তো, আমি শুধু এখন 5টা মোহর নেব, ব্যাস। বাকি 995টা মোহর আপনি তুলে রাখুন আর আমাকে ওই সই করে এই মর্মে লিখে দিন যে ওই মেলার 20 জন অভাবী চাষি ওরফে দোকানীদের থেকে চাপ দিয়ে সংগৃহীত সর্বমোট মোহরের ভিতরে শ্যালক বাবু তার প্রাপ্য মোহরের ভাগ থেকে 5টা নিয়ে বাকি 995টা মোহর আমার কাছে গচ্ছিত রাখলো। বাবারে বাবা, তুমি তো সবার ওপরে হে। যাকে 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 আমি খাটের নিচে লুকিয়ে রাখবো, তাহলে স্ত্রীও টের পাবে না। তোমার সুবিধা মতো চেয়েও দিয়ে দেবো। ভাগ্যিস ওই 20 জন চাষি দোকানে খদ্দেরের লোভে প্রত্যেকে আমাদের 50টা করে মোহর দিয়ে দিয়েছিল। বোকা হবার দল। এই দুজন কি বদমাইশ দেখ। চল দাদুকে খবরটা দি। দাদু, ও দাদু। আয় আয় আয়, বল শিগগিরি, ওদিকে কি শুনলি? দাদু, তোমার শ্যালক আর মন্ত্রী মশাই মিলে না মেলার 20 জন চাষি ওরফে দোকানীদের থেকে চোর করে মোহর আদায় করেছে। তাও আবার ওই দোকানে খদ্দের জোটানোর লোভ দেখিয়ে তারা সকলে 50টা করে মোহর দিয়েছে। তার মানে যে 20 জন চাষি সব থেকে অভাবে ভুগছিল তাদেরই ফাঁদে ফেলেছে। আর তোমার শ্যালক বাবু নিজের ভাগে সব মোহর নেয়নি, কিছুটা নিয়ে বাকিটা মন্ত্রীর কাছে জমা রেখেছে। কাল উচিত শিক্ষা দিচ্ছি, তোরা এখন বাড়ি যা তাহলে। ভাইরে, যা ঠকার তা তো ঠকেই গেছি ওই মন্ত্রীর কাছে। চল চল চল, আবার চাষে মন দি। মহারাজ আর গোপাল দাদার উপরে ভরসা করলেই ভালো হতো, বুঝলি? ভাগ্যিস তাও মেলাটা ছিল। এই চাষি ভাই, চাষি ভাই, শোনো শোনো শোনো। এই এই যে জেনে গেল নাকি? বলি ব্যাপারখানা কি? এত বড় মেলা গেল, মহারাজ তোমাদের কথা ভেবে এত কিছু করলেন, আর তোমরা একটি বারও ওনার কাছে গেলে না।
ইয়ে মানে আসলে কি হলো? তা তোমরা কি কিছু বলতে চাও? তাহলে বলো। আসলে মন্ত্রী মশাই আমাদের 20 জনের থেকে মাথা পিছু 50 খানা করে মোহর নিয়েছিলেন। বলেছিলেন আমাদের দোকানে খদ্দেরে ভরিয়ে দেবেন, এছাড়া হুমকিও দিয়েছিলেন এই কথা কাউকে বললে আমাদের দোকান জ্বালিয়ে দেবেন। আমরা অভাবের তাড়নায় ওনার ফাঁদে পা দিই। কিন্তু তারপরে বুঝি মেলাতে এমনিতেও আমাদের দোকানে ভিড় হতো, তার জন্য 50 খানা মোহর না দিলেও হতো। আমরা ঠকে গেছি গোপাল দাদা। এই জন্যই তোমাদেরকে বলি যে যা হবে সেটা অন্তত আমাকে বলবে। যা হোক, মন্ত্রীমশাই উপযুক্ত শাস্তি পাবেই, চিন্তা করো না। কি বলছো গোপাল, তুমি জাদু দেখাবে, তাও আজই এই ছুটির দিনে? হ্যাঁ মহারাজ, এই জাদু খেলার মাধ্যমেই আপনি বুঝবেন যে মেলার পিছনে মন্ত্রীমশাই আর আমার শ্যালক কি কলকাঠি নেড়েছে। ব্যাপারটা একটু পরিষ্কার করে বলো তো। মহারাজ, যে 20 জন সব থেকে অভাবী চাষি আপনার কাছে আর্থিক সাহায্য চাইতে এসেছিল, তাদের দোকানে মন্ত্রীমশাই প্রচুর খদ্দের দেওয়ার নাম করে মাথা পিছু 50টা করে মোহর বাগিয়ে নিয়েছে। এমনকি দোকান জ্বালিয়ে দেওয়ারও হুমকি দিয়েছেন। কি বল, তাহলে প্রমাণ করবে কি করে এসব? এমনিতে আমি ওই 2 চাষির সাথে নিজে কথা বলেছি। এছাড়া ওই ন্যাপলা গুলটেও শ্যালক আর মন্ত্রীর কথা শুনেছে মহারাজ। এভাবেই তোমার জাদু প্রয়োগ করবে, তাই তো? হ্যাঁ, আপনি শুধু আমায় 995টা মোহর দেবেন আর পেয়াদা দিয়ে চাউর করে দেবেন যে আজ সন্ধ্যাতে প্রাসাদের প্রাঙ্গণে আমি জাদু খেলা দেখাবো। বেশ বেশ বেশ। সকলে চুপ করে শতরঞ্চিতে বসো, জাদুকর গোপাল আসছে। জাদুকর না ছাই? আপনারা দেখছেন আমার বাম হাতে যে থলিটা রয়েছে তাতে 995টা মোহর আছে, আর আমার এই হাতে রয়েছে বেশ কয়েকটা জ্বলন্ত ধূপকাঠি। এবারে সবাই প্রাসাদ প্রাঙ্গণের ডান দিকের পেয়ারা গাছের নিচে দেখুন। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেখানে একটা গর্ত খোঁড়া রয়েছে। এবারে আমি ওই গর্তের মধ্যে এই মোহরের থলিটাকে রেখে পুনরায় মাটি চাপা দিয়ে সেই মাটির ওপরে এই জ্বলন্ত ধূপকাঠি কটাকে রেখে দেব। তারপর মন্ত্র পড়ে সেই মোহরের থলেকে যার বাড়িতে পাঠাবো, থলেটাকে ঠিক সেই বাড়ি থেকেই পাওয়া যাবে। যত বুঝরুকি, দেখি কেমন জাদু বল তোমার, দেখি। দেখাচ্ছি, মন্ত্রটা শুরু করি। এসব কি হচ্ছে কে জানে? মোহরের থলেটাকে আমি মন্ত্রীর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। অসম্ভব, হতেই পারে না। সবাই গিয়েই দেখুন না। ও মা, খাটের তলে সবুজ কাপড় মোড়ানো, এটা কি? দেখি তো, দেখি দেখি। বাবা, এ তো দেখছি কাপড় সরিয়ে ঘট ভর্তি মোহর। কি অবস্থা! আমার থেকে গুরুত্ব প্যাটা লুকিয়ে রেখেছিল। দেখি তো কটা মোহর আছে। যাই যাই যাই, দালানে বসে গুনি। যাই। মিচি মিচি আমার বাড়িতে আসা, এসব গোপালের বুজরুকি। সবাই গিয়ে দেখুন না একবার, বুঝরুকি নাকি সত্যি। 990, 991, 992, 993। আরে, মন্ত্রীর স্ত্রীর হাতে ওটা কি? ঘট, যার ভিতরে মোহর আছে, আর সেটা উনি গুনছেন। অসম্ভব! এই এই, আরে আরে, তুমি এই ঘরটা কোথায় পেলে? আমি এই ঘট ভর্তি মোহরটা এক্ষুনি ঘর ঝাড় দিতে গিয়ে পেলাম। খাটের তলায় ছিল, কোণে দেখলাম 995টা মোহর আছে। হ্যাঁ। কি মহারাজ, দেখলেন তো আমার কামাল? হ্যাঁ, কি সবাই দেখলেন তো? চুপ চুপ, এটা এটা আমার মোহর। এই যে, এগুলো কোথা থেকে এলো? এই যে মন্ত্রী মশাই, মিথ্যা বলবেন না। হ্যাঁ, এই মোহরগুলো আমার, আমি রাখতে দিয়েছিলাম আপনাকে 995 খানা। আমার সামনে ওই সবুজ কাপড় দিয়ে মুড়ে আপনি রেখে দিয়েছিলেন। না, এ মোহর আমার।
বাহ বাহ শ্যালক বাবু, এ মোহর তুমি কোথা থেকে পেয়েছিলে? আগে আগে মহারাজ, এই মোহরগুলো না আমরা ওই 20 জন অভাবী চাষি, মানে তারা মেলাতেও দোকান দিয়েছিল, ওই তাদের থেকে বাগিয়েছি। হ্যাঁ। তাও ভয় দেখিয়ে। সে কি, কার বুদ্ধি তেমন করলে শুনি? মন্ত্রী মশাই শ্যালক বাবুর। আমার মোহর দিন দিয়ে দিন বলছি, দিয়ে দিন। মিথ্যুক পাজি, আরোই দেব না তোকে এই মোহর। আমি 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 কাটলাম। মন্ত্রী মশাই দাঁড়ান বলছি, দাঁড়ান। ও গোপাল, ওরা তো এবার ছুটলো। বলি, তাহলে ওই মোহরগুলো কোথায় গেল? মহারাজ, ওই মোহরগুলো যথাস্থানেই রয়েছে। বাবা বাবা বাবা, জাদুর নামে তুমি তো একদম ওদের নাজেহাল করে ছাড়লে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, তাছাড়া আর তো কোনো উপায় ছিল না মহারাজ। না 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 না, রাজ্যের হিতার্থে মাঝে মাঝে মিথ্যে জাদু দেখানো মন্দ নয়।